বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিদিনের মতো আজকেও আমরা একটা ইংরেজির প্রতিবেদন পড়ব এবং এই প্রতিবেদন থেকে আমি কিছু শব্দ হাইলাইট করে রেখেছি। সেগুলোর অর্থ জানবো, সেগুলো সিনোনিমস জানবো, ডেফিনিশন জানবো এবং পাশাপাশি একটা খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এটা সামারিটা একটু বোঝার চেষ্টা করব। আজকের প্রতিবেদনটা বাংলাদেশের সাথে আসলে বৈদেশিক বাণিজ্য বা বৈদেশিক সম্পর্কর ব্যাপারে। যে ইউএসএ তো নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ওনার নীতির কারণে বিশ্বে যে একটা ব্যবসা বাণিজ্যের পরিবর্তন আসছে, ক্ষেত্রে বাংলাদেশ আসলে কি সুবিধা নিতে পারে, এটা নিয়ে আজকের প্রতিবেদনটা। তো প্রতিবেদনের নাম আসছে উইন্ডো অফ অপরচুনিটি ফর বাংলাদেশ। আসলে বাংলাদেশের জন্য একটা সুযোগের একটা দ্বার খোলা আছে, সুযোগের একটা জানালা খোলা আছে, ঠিক আছে? আচ্ছা, তো এই যে জানালা খোলা সুযোগের জন্য এই প্রতিবেদনটা এসেছে নিউ ওয়েস্ট পত্রিকাতে, লিখেছেন ইমরান হোসেন। তো প্রথমে আমরা প্রতিদিনের মতো আজকে ৪ থেকে ৫টা প্রথম শব্দ শিখবো, এখানে অ্যাপ্লাই করব, দেন আবার শব্দগুলো শিখবো, এভাবে করে করে আমরা প্রতিবেদনটা শেষ করব, ঠিক আছে? আর সাথে থাকুন। ওকে, তো প্রথমে একটা শব্দ আসে ইম্পোস্ট। দেখেন, ইম্পোস্ট শব্দটা আমরা মোটামুটি সবাই জানি। ইম্পোস্ট মানে হচ্ছে কি, কোন একটা জিনিস চাপিয়ে দেওয়া, বল প্রয়োগ করে আরোপ করা। আমি বরাবরই বলি যে এই শব্দগুলো আমি তারপর কেন দেই, এগুলো সিনোনিমস যদি আমরা জানতে পারি আমাদের কিন্তু লেখার মান বাড়বে, তাই না? আমরা যখন ট্রান্সলেশন লিখবো বা আমরা যখন লিখতে যাব, যদি বেশ কিছু ডিফারেন্ট সিনোনিমস, যেমন এখানে আছে ইনফ্লিক্টেড, এই ওয়ার্ডটা যদি ইউজ করি ইম্পোজড এর বদলে, তো সুন্দর শোনা যায়, তাই না? এনফোর্সড, আচ্ছা, ম্যান্ডেটেড, ওকে। তারপর হচ্ছে কম্পেলড। কম্পেলড মানে বলতে বোঝায় বাধ্য করা। ডিকটেটেড পথে তো বুঝি আমরা, ডিকটেটর, ডিকটেটেড, তার মানে চাপিয়ে দেওয়া টাইপের, ঠিক আছে? অথরিটি টাইপের বেশি একটা ব্যাপার বুঝায়। তো ইম্পোস্ট বুঝায় ইনফ্লিক্টেড, এনফোর্সড, ম্যান্ডেটেড, তারপরে কম্পেলড এন্ড ডিকটেটেড। এর মানে হচ্ছে চাপিয়ে দেওয়া, বল প্রয়োগ করা বা বল আরোপ করা। আচ্ছা, প্লেজ মানে এটাও আমরা জানি যে অঙ্গীকার করা, কিন্তু যদি হয় যে কোনো একটা বাংলা লেখা যে আমরা সবাই প্রতিশ্রুতিবদ্ধ, উই আর প্লেসড, তো এই প্লেসড তো ভাই সবাই লিখবে, বা ভোট এটাও সবাই লিখবে, প্রমিসও লিখবে। আপনি কমিটমেন্ট ইউজ করতে পারেন, আপনি অ্যাসিওরেন্স ব্যবহার করতে পারেন, আপনি গ্যারান্টেড ব্যবহার করতে পারেন, ঠিক আছে? এই শব্দগুলো জেনে রাখা ভালো। আচ্ছা, এবার আসি কার্ভ। কার্ভ মানে দমন করা। দমন করা বলতে বোঝায় কোনো একটা অপরাধ দমন করা হতে পারে, বা কোনো একটা সিচুয়েশন কন্ট্রোল করার ক্ষেত্রে যে দমন করাটা সেটাও বোঝায়, ঠিক আছে? যে কোনো বিষয় দমনমূলক বা নিয়ন্ত্রণ করাটাকে কিন্তু কার্ভ বোঝায়। কার্ভের সিনোনিম হিসেবে আমরা ব্যবহার করতে পারি রেস্ট্রেইন, কন্ট্রোল, লিমিট করা, সাপ্রেস করা, সাপ্রেস করা, কোনো একটা জিনিস চাপিয়ে কমানো, সাপ্রেস করা, রেস্ট্রিক্ট করা, ঠিক আছে? আপনারা রেস্ট্রেইনটা ইউজ করতে পারেন। এবার আসি স্ট্রেইনড। দেখেন, স্ট্রেইনড বলতে বোঝায় যে টান টান, একটা উত্তেজিত অবস্থা, চাপগ্রস্ত অথবা বাধাগ্রস্ত অবস্থা, কষ্টসাধ্য একটা ব্যাপার, ঠিক আছে? শোয়িং সাইন অফ টেনশন অর ডিফিকাল্টি, এটা কিন্তু আসলে একটা আমরা ফিজিক্সে এগুলা স্ট্রেইন ইউজ করি, স্ট্রেস, স্ট্রেইন। যখন একটা জিনিসে স্ট্রেস দেই, একটা স্ট্রেইন হয়, তো এরকম টান টান হয়, ঠিক আছে? এরকম এখানে উত্তেজনা বুঝায় বা কষ্টসাধ্য বুঝায়, টেন্স বুঝায়, স্ট্রেসড বুঝায়, ঠিক আছে? আনইজি, ট্রাভেলড, ফোর্সড, এগুলা বুঝায়। তো আমরা মোটামুটি ৪-৫টা পড়লাম, এবার আমরা একটু পেসেজে যাই, আমরা আবার আসবো এখানে। ওকে, তো এইখানে মূলত যেগুলা বলা হচ্ছে, তো প্রথম দিকে একটু পড়ি হালকা পাতলা। দ্য ইউনাইটেড স্টেটস হ্যাজ ইমপ্লেন্টেড a series of executive order tariff effective from February 4 on key trading partners including Canada, Mexico, China. আচ্ছা, তো ইউএস এর সাথে যারা হচ্ছে কি বাণিজ্যিক পার্টনার গুলো আছে, ঠিক আছে? সে বাণিজ্যিক পার্টনার যারা আছে তার মধ্যে, যেমন যদি কানাডার কথা বলি, মেক্সিকো বা চায়নার কথা বলি, তাদের উপরে একটা ট্যারিফ আরোপ করা হচ্ছে, এটা শুল্ক আরোপ করা হইতেছে, যেটা কিনা কি 4 ফেব্রুয়ারি থেকে কার্যকর। তো এই যে ইউএস এটাকে বাস্তবায়ন করলো, এই যে ট্যারিফটাকে, শুল্কটাকে বাস্তবায়ন করলো অ্যাজ এ পার্ট অফ ইটস বর্ডার ট্রেড পলিসি এজেন্ডা। তার বর্ডার ট্রেড পলিসি এজেন্ডা যেটা, সেটার একটা অংশ হিসেবে এই ট্যারিফটা আসলে আরোপ করা। এখন এই ট্যারিফটা যে আরোপ করছে, এটা তো আমাদের জন্য একটা সুযোগের সৃষ্টি করেছে, এবং সেটা কিন্তু আসলে এই পেসেজে মূলত ব্যাখ্যা করছে যে আমরা কি করতে পারি। তো চলেন আমরা পড়ি বাকিটা। ওকে, additional 25%
ট্যারিফ অন কানাডিয়ান এন্ড মেক্সিকান ইম্পোর্টস। চিন্তা করা যায় যে কানাডার থেকে এবং মেক্সিকোর থেকে যে আমদানি পণ্যগুলো আসবে সেগুলোর উপরে অতিরিক্ত আরো 25% শুল্ক আরোপ করছে। তার মানে আগে যেটা 100 টাকায় পণ্য প্রবেশ করতে পারতো সেটা এখন 125 টাকা দিয়ে তাদের দেশে প্রবেশ করবে। তো বাইরের দেশের পণ্যের দাম এত বেশি হলে তো দেশের মানুষ সেই পণ্য খাবে না, তাই না? whereas 10% ট্যারিফ অন চাইনিজ গুড, যেখানে চাইনিজ গুডের উপরে 10% ট্যারিফ আর অলসো ইম্পোজড। এই যে ইম্পোজড মানে চাপিয়ে দেয়া, তাই না? একটু আগে আমরা শিখে আসলাম ইম্পোজড মানে চাপিয়ে দেয়া বাই ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তো সবসময় এটা করে। আচ্ছা, the orders are considered as bold step to hold China, Canada, and Mexico accountable for their pledges to curb illegal immigration and the flow of poisonous fentanyl and other drugs into US। তার মানে কি? তার মানে হচ্ছে এই যে অর্ডার গুলো দিচ্ছে 25% ট্যারিফ, 10% ট্যারিফ, এই যে অর্ডার গুলো এগুলো একটা বোল্ড স্টেপ। একটা বলে না, আমরা বোল্ড স্টেপ বলতে কি বলতে বুঝি? একটা মানে দারুণ পদক্ষেপ নেয় বা একটা খুব সাহসী পদক্ষেপ নেয় না? বোল্ড স্টেপ মানে একটা সাহসী পদক্ষেপ টাইপের, এরকম একটা পদক্ষেপ নিয়েছে। কেন? চায়না, কানাডা আর মেক্সিকোকে তারা যে অঙ্গীকার করেছিল, তারা কি অঙ্গীকার করেছিল? তারা ইলিগাল ইমিগ্রেশন করাবে না। মানে তাদের দেশ থেকে যে অবৈধভাবে অভিবাসন হয়, মানুষ আমেরিকাতে ঢোকে, এই ব্যাপারটা তারা বন্ধ করবে, দমন করবে এই ব্যাপারটা। এবং আরেকটা জিনিস দমন করবে, সেটা হচ্ছে কি? বিষাক্ত ফেন্টানল। ফেন্টানল হচ্ছে মানে ফুড, খাবারের মধ্যে দেয় আর কি। তো এইটা বিষাক্ত, এইটাও যে বা অন্যান্য ড্রাগস গুলো যেগুলো আছে এগুলো তাদের দেশ থেকে আমেরিকাতে ঢুকবে না, এই ব্যাপারটা তারা দমন করবে। এবং এই কথাটাই তাদেরকে যেন বারবার মনে করিয়ে দেয়, তাদেরকে যেন দায়বদ্ধের মধ্যে রাখতে পারে, এই জন্যই এই বোল্ড স্টেপ নেওয়া। এটা তাদের একটা মতে আর কি, ঠিক আছে? These tariffs aimed at protecting domestic industries and addressing trade imbalance। আচ্ছা, তো এই যে ট্যারিফ গুলা অ্যাড করলো, এটার আরেকটা লক্ষ্য আছে। এটা লক্ষ্য কি? যে আমেরিকার নিজের দেশীয় কতগুলো ইন্ডাস্ট্রি আছে না, সেই ইন্ডাস্ট্রি গুলোকে রক্ষা করা। মনে রাখবেন এই সিস্টেমটাকে আমরা এন্টি ডাম্পিং সিস্টেম বলি, এন্টি ডাম্পিং সিস্টেম। আচ্ছা, এই এন্টি ডাম্পিং সিস্টেমে কি হয় সেটা তো আমরা বুঝলামই, যে বাইরের দেশের পণ্যের উপরে শুল্ক আরোপ করি যাতে নিজ দেশের পণ্য মানুষ কিনে, বাইরের দেশের পণ্য যাতে দাম বেশি বেড়ে যায় না কিনে। তো এটা করার একটা কারণ হচ্ছে নিজ দেশের কোম্পানিগুলোকে এভাবে রক্ষা করার। আরেকটা বিষয় হচ্ছে ট্রেডিং ইমব্যালেন্সটাকে ঠিক করা, যে আমরা দেখা যায় যে আমেরিকা বাইরের দেশ থেকে ইম্পোর্ট করে বেশি, এক্সপোর্ট করে কম। এইটা যাতে না হয়, বাইরের দেশে থেকে ইম্পোর্টটা একটু কমে যায় বরঞ্চ এক্সপোর্টটা যাতে একটু বাড়ে, এইটাই তাদের মূল লক্ষ্য। ওকে, তো এইখানে সেই কথাগুলো আর কি বলতেছে যে এটা বাংলাদেশের জন্য একটা খুব ভালো সুযোগ। কেননা বাংলাদেশ আসলে, বাংলাদেশের উপর তো আর এইরকম ট্যারিফ দেয় নাই। তো বাংলাদেশ তার পণ্যকে ইউএসএ তে এখন রপ্তানি করার জন্য একটা ভালো সুযোগ পাইতেছে। তো দিস আর্টিকেল এক্সপ্লোর হাউ ইউএস ট্যারিফ অন কানাডা, মেক্সিকো এন্ড চায়না হ্যাভ ক্রিয়েটেড আ ফেভারেবল এনভায়রনমেন্ট। বাংলাদেশের জন্য একটা উপযোগী, একটা সুযোগ সম্পন্ন একটা এনভায়রনমেন্ট তৈরি করছে বাংলাদেশের জন্য, for Bangladesh to expand its export footprint, particularly in the apparel and textile sector, as well as leather agriculture products। মানে বাংলাদেশ তো আসলে ইউএসএ তে পোশাক আশাক পণ্যগুলোই বেশি বিক্রি করে, তাই না? তো এই ক্ষেত্রে চায়না কিন্তু মূল বাজার দখল করে আছে, দ্বিতীয়তে বাংলাদেশ আছে। তো বাংলাদেশের জন্য কিন্তু এখন একটা সুযোগ আসছে এই জায়গায় আরো বেশি রপ্তানি বাড়ানো, প্লাস এর পাশে অ্যাজ ওয়েল এজ মানে এবং তার সাথেও লেদারের ক্ষেত্রেও আর আমরা এগ্রিকালচারের প্রোডাক্টের ক্ষেত্রেও আমরা সেখানে গিয়ে রপ্তানি বাড়াতে পারি। ঠিক আছে। আচ্ছা, এবার আসি আর একটু, যেহেতু আমরা স্টেইনড পর্যন্ত পড়েছিলাম, আমরা এই পর্যন্ত পড়ি যে দেখি the US imposition of tariff on Canadian and Mexican goods, particularly vehicle parts, fruit, vegetable, spirit, under Section 232 of the Trade Expansion Act of 1962। আচ্ছা, এই যে তাদের উপর একটা ট্যারিফ অ্যাড করলো, এই প্রত্যেকটা ট্যারিফ অ্যাড করে কিন্তু একটা ল থাকে, তাই না? তো ইউএস এই ল এর আন্ডারে, সেই লটার নাম কি আপনি একটু মনে রাখবেন, লটা যেহেতু লিখিত পরীক্ষায় কাজে লাগবে। Under Section 232 of Trade Expansion Act of 1962, Trade Expansion Act of 1962, okay, initially strained trade relation within North America। এটা আসলে শুরুতে কি হয়েছিল, নর্থ আমেরিকার সাথে আপনার মনে করেন যে ট্রেডের সম্পর্কটা, বাণিজ্যিক সম্পর্কটার একটা
উত্তেজনামূলক পরিস্থিতি সৃষ্টি করছিল, একটা টান অবস্থা সৃষ্টি করতেছিল, এই সম্পর্ক ছিঁড়ে যায় এরকম একটা অবস্থা সৃষ্টি করেছিল, যেটা স্ট্রেন একটু আগে আমরা জেনে আসলাম। এবং এই যে তাদের সিস্টেমটা, আচ্ছা নতুন আরেকটা তাদের ট্রিটি হয়েছে জানেন কিনা, এটার নাম হচ্ছে ইউএসএমসিএ। এই ট্রিটিটা বলতেছে যে ইউএসএমসিএ বা ইউনাইটেড স্টেটস মেক্সিকো কানাডা এগ্রিমেন্ট, এই এগ্রিমেন্টটা ইভেন্চুয়ালি রিপ্লেসড নাফটা, তাদের যে নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্টটা আছে না, এটাকে রিপ্লেস করে দিবে। আচ্ছা যাই হোক, এরপরে নতুন যেহেতু ট্রান্সলেশন আসছে, আমরা আস্তে আস্তে সেগুলো একটু দেখে আসি, এরপর আমরা বাকিটা পড়বো। তো এই পর্যন্ত আমরা যা বুঝলাম যে এটা ট্যারিফ করতেছে ইউএসএ কানাডা, মেক্সিকো এন্ড চায়নার উপরে। আর এক্ষেত্রে চায়নার উপরে এন্ড কানাডার উপরে তো যে ট্যারিফ গুলো বা মেক্সিকোর উপর ট্যারিফ গুলো অ্যাড করতেছে, এটা বাংলাদেশের একটা সুবিধা আছে। দ্বিতীয়ত এই ট্যারিফ গুলো অ্যাড করতেছে, তাদের কিছু ল আছে, সেই ল এর উপর ভিত্তি করে। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে যে তাদের সাথে যে নাফটা চুক্তি ছিল, নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, সেই এগ্রিমেন্টকে রিপ্লেস করে তারা কিন্তু নতুন ট্রিটি নিয়ে আসতেছে, কেননা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট থাকলে কিন্তু শুল্ক আরোপ করা যায় না। তো সেই ক্ষেত্রে এদিকেও একটা বিষয় থাকে, ঠিক আছে? তো এগুলা কিন্তু আপনার রিটেনে খুব ভালো করে এই পয়েন্টগুলো লিখতে পারেন, যে আমরা জানি ইউএসএ নাফটাকে রিপ্লেস করে ইউএসএমসিএ এই এগ্রিমেন্টটা আসলে রিপ্লেস করতেছে। তো যাই হোক, এবার বাকিটা আমরা একটু দেখে আসি ওয়ার্ড মিনিং গুলো। ওকে, প্রম্পট। প্রম্পট এই উদাহরণ, এটা কিন্তু আমরা অনেকবার পড়ে আসছি, এর আগের লেকচার গুলোতে পড়ে আসছি, তো আমি আবারও দিয়ে দিয়েছি, কারণ যারা নতুন আছে তাদের জন্য যদি সুবিধা হয়। এর মানে হচ্ছে ভাই উৎসাহিত করা, কোন একটা কাজে প্ররোচিত করা আর কি, ঠিক আছে? উদ্বুদ্ধ করা, যে কে একটা কাজ করতে চাইতেছে না, আচ্ছা তার একটু উৎসাহ দিই কাজটা যাতে করে, এনকারেজ করা, ট্রিগার্ড করা, ঠিক আছে, মোটিভেটেড করা, প্রভোক। এই ওয়ার্ডটা কিন্তু খুব সুন্দর একটা ওয়ার্ড, প্রভোক করা, ইনডিউস করা। তো আপনারা প্রভোক ইউজ করতে পারেন, ইনডিউস ইউজ করতে পারেন, মোটিভেটেড খুব কমন ইউজ করে, ট্রিগার্ড ইউজ করতে পারেন, সুন্দর লাগে, স্ট্যান্ডার্ড লাগে। এনকারেজড কমনলি ইউজড হয়। আচ্ছা, ডিসরাপ্টেড মানে হচ্ছে কি একটা বাধাগ্রস্ত অবস্থা বা বিশৃঙ্খলা সৃষ্টি করা, ব্যাহত করা, কোন একটা সিচুয়েশনকে, কোন একটা কাজকে ব্যাহত করা, ডিসরাপ্ট করা, ঠিক আছে, টু ইন্টারাপ্ট করা, ঠিক আছে। এর সিনোনিম হতে পারে ইন্টারাপ্টেড, অবস্ট্রাক্ট মানে বাধা দেয়া, অবস্ট্রাক্টেড মানে বাধা, হিন্ডারেন্স, ঠিক আছে, হার্ডেল হতে পারে। যাই হোক, এখানে আনসেটেলড, ঠিক আছে। সার্চড মানে বৃদ্ধি পাওয়া, অনেক সময় ইকোনমি যখন অনেক বাড়ে তখন আমরা সার্চড ব্যবহার করতে পারি ইনক্রিজড এর জায়গায়, বারবার ইনক্রিজ শুনতে কেমন যেন লাগে। সার্চড মানে বৃদ্ধি পাওয়া, হ্যাঁ। তারপরে সোয়ার্ড বা স্কেলেট মানে বৃদ্ধি পাওয়া। আচ্ছা, স্পাইক, কোন একটা দেখবেন যে শেয়ার মার্কেট এভাবে করে সাই করে বেড়েছে, আবার কমে, আবার বাড়ে, তো এই যে স্পাইক গুলো, ঠিক আছে, স্পাইকড, রাস্ট। ওকে, আর রেজোনেটেড মানে অনুরণিত হওয়া। দেখেন, অনুরণিত হওয়া এটা একটা সায়েন্সের ভাষা, কিন্তু যদি আমরা ইন্টারন্যাশনাল পলিটিক্সে বলি, তখন কিন্তু এটা হবে গভীর প্রভাব ফেলা, কারো একটা কর্মকাণ্ড যখন গভীর প্রভাব ফেলে, রেজোনেটেড, ঠিক আছে। এখানে যেটা আপনি দিয়ে দিতে পারেন, আচ্ছা, স্ট্রাক 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 এ কর্ড, বা রেজোনেটেডটাই দিয়ে রাখেন, এখানে আর এগুলা ইউজ করার দরকার নাই, ই কোড দেওয়ার দরকার নাই, কেন ই কোডটা সায়েন্সের সাথে চলে যায়। তো হ্যাঁ, আপনি শুধুমাত্র রেজোনেটেডটা ইউজ করেন। তো যাই হোক, ইনফ্লাক্স মানে আমরা জানি, ইনফ্লাক্স মানে আগমন হওয়া, বাইরের থেকে আগমন হতে পারে, অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে ইনফ্লাক্স ব্যবহার করতে পারি, যে আগমন হওয়া আর কি, ঠিক আছে, যে কোনো জিনিস আগমন হওয়া, ইনফ্লো হওয়া, ঠিক আছে। তারপরে অ্যারাইভাল হওয়া, সার্জ হওয়া, এই যে প্রবৃদ্ধি, সার্জ হওয়া, ঠিক আছে। ইনফ্লাকশন বা এন্ট্রেন্স, ইনফ্লাক্সটা অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়, বাইরের থেকে যে মানুষ প্রবেশ করে সেটাও ইনফ্লাক্স হয়, কোনো একটা কোম্পানিতে অনেক লোক ঢুকলো সেটাও ইনফ্লাক্স হয়। তো ইনফ্লাক্স আসলে অনেক ক্ষেত্রেই বোঝা যায়, এই যে এখানে দেখেন তাই লেখছে যে লার্জ নাম্বার অফ পিপল অর থিংস, দ্য অ্যারাইভাল অফ বা এন্ট্রি অফ, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখন মেইন প্যাসেজে যাই, আমরা বাকিটা একটু পরে শিখতেছি। ওকে, তো এখানে আছে, দিস আনসার্টেনিটি প্রম্পট ইউএস ইম্পোর্টার্স টু ডাইভার্সিফাই দেয়ার সাপ্লাই চেইন। দেখছেন, ইতিমধ্যে এই ধরনের কর্মকাণ্ডগুলো কি করতেছে, ইউএস এর যে ইম্পোর্টার গুলো আছে না, যারা আমদানিকারক, তাদেরকে আসলে উৎসাহ দিচ্ছে, বা তাদেরকে আসলে প্রভোক করতেছে, তাদেরকে এনকারেজ করতেছে বা ট্রিগার করতেছে, বাধ্য করতেছে কোনো মতে, কি করতে, যে তাদের সাপ্লাই চেইনটাকে চেঞ্জ করতে, সাপ্লাই চেইনটাকে ডাইভার্সিফাই করতে।
রিডিউস রিলায়েন্স অন কানাডিয়ান মেক্সিকান গুডস। আচ্ছা যাই হোক, যে কানাডা আর মেক্সিকোর যে পণ্য বা ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে তাদের উপরে যে রিলায়েন্সটা আছে, নির্ভরতা আছে, সেটাকে কমানোটা। রিডিউস মানে কমানো, রিলায়েন্স মানে তাদের উপর নির্ভরতা, ঠিক আছে? ফর বাংলাদেশ দিস শিফট প্রেজেন্টেড এজ এন অপরচুনিটি। বাংলাদেশের জন্য এটা কিন্তু একটা সুযোগ, তাই না? কেন আমাদের লো কস্ট আছে, আমাদের রেডিমেড গার্মেন্টস খুব ওয়েল এস্টাবলিশড, প্লাস আমরা কিন্তু এই গ্যাপটাকে ফিল করতে পারি, যে গ্যাপটা আসলে এখন সৃষ্টি হবে, তাই না? আচ্ছা, এর পাশাপাশি দেখেন দ্য কান্ট্রিজ কম্পিটিটিভ লেবার কস্ট কাপলড উইথ ইটস ডিউটি ফ্রি অ্যাক্সেস। দেখেন আমরা কিন্তু একটা জিএসপি সুবিধা পাই, আমি এখানে লিখে রাখছি, জেনারেলাইজড সিস্টেম অফ প্রিফারেন্স। এই সুবিধার কারণে কিন্তু আমরা ডিউটি ফ্রি পাই। দেখেন আমাদের একসাথে দুইটা সুবিধা, একে আমাদের লেবার কস্ট খুব কম, দ্বিতীয়ত আমরা ডিউটি ফ্রি প্রবেশ করতে পারবো তাদের মার্কেটে। সুতরাং বলাই যেতেছে এটা বাংলাদেশের জন্য আসলে কত বিশাল একটা সুবিধার বিষয় আছে, ঠিক আছে? এবার আসি যে ইউএস চায়না ট্রেড ওয়ারের বর্তমান অবস্থা কি। আমি একটু জুম করে দিই, দেখতে সুবিধা হবে। আচ্ছা, the US-China trade war, marked by successive round of tariff on billions of dollars worth goods, has been the most significant driver of shifting global ট্রেড প্যাটার্ন। দেখেন বৈশ্বিক ট্রেড যে প্যাটার্নটা আছে এটা পরিবর্তনের জন্য ইউএস এর এই যে বারবার একের পর এক ট্যারিফ দিচ্ছে, এটাই কিন্তু আসলে যথেষ্ট বলা যায়। বিলিয়ন অফ ডলার্স এর এখানে ব্যবসা বাণিজ্য হয়, তো গ্লোবাল ট্রেড সিস্টেমটাই আসলে এদিকে চেঞ্জ হয়ে যায় তাদের এই ট্যারিফের কারণে। ইউএস 10% অ্যাড করেছে, আমরা জানি টেক্সটাইলে, ইলেকট্রনিক্সে বা মেশিনারিজ, এগুলাই চাইনিজের থেকে বেশি ইম্পোর্ট করতে। এই টেক্সটাইল জায়গাটা কিন্তু ফোকাস এখানে, এটা আমাদের একটা সেক্টর, তাই না? আচ্ছা, এবার আসি যে এখানে ডিপসিকের যে বিষয়টা আছে না, কিছুদিন আগে আমি ডিপসিক নিয়ে একটা ভিডিও করেছি। তো ডিপসিকেরটাও কিন্তু কি ইউএস এর জন্য একটা কনসার্নিং বিষয় ইন্টেলেকচুয়াল প্রপার্টি হিসেবে, ঠিক আছে? আচ্ছা, দিস ট্যারিফস, এই যে ট্যারিফ গুলা দিচ্ছে, ডিসরাপ্টেড এস্টাবলিশড সাপ্লাই চেইন। যেই সাপ্লাই চেইনটা আগের থেকে ওয়েল এস্টাবলিশড ছিল, আগের থেকে খুব সুন্দর সাজানো গুছানো ছিল, চলতেছিল, সেটাই কিন্তু কি বাধাগ্রস্ত করলো, ক্ষতিগ্রস্ত করলো, তাই না? অবস্ট্রাকল করলো, একটা অবস্ট্রাকল সৃষ্টি করলো আর কি, ঠিক আছে? তো যাই হোক, এটা বাংলাদেশের জন্য একটা খুব ভালো একটা সময়, বাংলাদেশ এটাকে ভালো বেনিফিশিয়ারি, বাংলাদেশ এটার আসলে। তো যাই হোক, এখানে লেখছে দ্য কান্ট্রিজ অ্যাপারেল এক্সপোর্ট টু ইউএস সার্চড। আর দেশের আসলে যে পোশাক রপ্তানিটা, এটা আসলে ইউএসএ তে এটা বাড়বে, সার্চ বলতে বৃদ্ধি পাওয়া আর কি। যাই হোক, মোরওভার বাংলাদেশ ফোকাস অন সাস্টেনেবল ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস রেজোনেটেড উইথ ইউএস বায়ার্স সিকিং এথিক্যালি প্রডিউসড গুডস। মানে যাই হোক, যে বিষয়টা হচ্ছে যে যাই হোক না কেন, বাংলাদেশের আহ, যে টেকসই যে ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসটা, ঠিক আছে, এটা কিন্তু ইউএস এর যে ক্রেতারা আছে তারা আসলে ইথিক্যালি প্রডিউসড গুডটা চায়। মানে আমাদের রপ্তানিকৃত পণ্যের ক্ষেত্রে কিন্তু আমাদের কিছু জিনিস মেনটেন করতে হয়। যেমন আমি যদি বলি এখানে, আমাদের ইটিপি মেনটেন করতে হয়, মানে পরিবেশগত দিকটা মেনটেন করতে হয়, আমরা যাতে কোনো ক্ষতি করতেছি না, টেকসই একটা উন্নয়নের দিকে যাচ্ছি, এরকম ব্যাপারটা মেনটেন করতে হয়, ঠিক আছে? এটা কিন্তু ইউএস বায়ারদের ক্ষেত্রে একটা প্রভাব ফেলে, ঠিক আছে? এরা ইউএস বায়ারদের একটা গভীর প্রভাব ফেলে। ওকে, এবার আসি যে according to the a report on Asian Development Bank ADB to 2021, the trade war also accelerated the relocation of Chinese manufacturing unit to Bangladesh. আচ্ছা, facing rising production cost and tariffs, many Chinese investors turn to Bangladesh। চমৎকার একটা বিষয় দেখলেন, যে একে তো চায়না থেকে রপ্তানিকৃত পণ্যগুলো উপরে অনেক ট্যারিফ বসানো হচ্ছে, যে কারণে চাইনিজ যে ইনভেস্টররা আছে তারা বাংলাদেশে মুভ করতেছে। এর কারণ দুইটা, বাংলাদেশে লেবার কস্ট কম, বাংলাদেশে কস্ট কম, প্রোডাকশন কস্ট কম। দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশে যদি তারা ইনভেস্ট করে, এই দেশ থেকে যে পণ্যটা ইউএসএ তে যাবে সেই পণ্যের উপর কোনো ট্যারিফ পড়বে না। সুতরাং তারা তাদের বাজারটা আসলে আগের মতো ধরে রাখতে পারবে, হয়তো বাংলাদেশে ব্যবসা করে বা বিনিয়োগ করে। তো বাংলাদেশের জন্য কিন্তু এটা বিনিয়োগ সুবিধাও বাড়বে, তাই না? দিস ইনফ্লাক্স অফ ফরেন ইনভেস্টমেন্ট, এইটা আসলে আমাদের দেশে ফরেন ইনভেস্টমেন্টটাকে কি আরো বেশি আগমন করবে, ফরেন ইনভেস্টমেন্ট আসতে থাকবে আরো বেশি। তো যাই হোক, প্রসপেক্ট ফর বাংলাদেশ, তো বাংলাদেশের প্রসপেক্ট যে কতগুলো এটা তো আসলে বলে শেষ করা যাবে না। একে একে মোটামুটি সবই বলে ফেললাম, যে বাংলাদেশ আসলে
একে তো এক্সপোর্ট বেশি করতে পারবে যেহেতু চাইনিজদের একটা ভ্যাকুয়াম ক্রিয়েট হচ্ছে, কানাডা, মেক্সিকোর ভ্যাকুয়াম ক্রিয়েট হচ্ছে, সেখানে বাংলাদেশ কিছু হলেও জায়গা দখল করতে পারবে। দ্বিতীয়ত বাংলাদেশের ইনভেস্টমেন্টও আরো বাড়তেছে, চাইনিজ ইনভেস্টমেন্টটা স্পেশালি। আচ্ছা, এবার আসি যে প্রসপেক্ট ফর বাংলাদেশ। আমি এখানে শুধুমাত্র লাইনগুলো ফোকাস করি, কেননা যা বলার অলরেডি মোটামুটি বলে ফেলছি। আমি শুধুমাত্র এই যে ওয়ার্ড মিনিং গুলাকে ধরে ধরে সেই লাইনগুলোকে বলে অর্থ বলার চেষ্টা করি। তো আমি একটু ওয়ার্ড মিনিং গুলো আগে শেষ করে আসি, বাকিগুলো। উম, আচ্ছা, ক্যাপিটালাইজ। দেখেন ক্যাপিটালাইজ বলতে, ওকে একটু, আচ্ছা, ক্যাপিটালাইজ বলতে বোঝায় কোন একটা জিনিসের লাভের জন্য ব্যবহার করা বা সুযোগ নেয়া বোঝায়, পূর্ণ সুবিধা গ্রহণ। এটা সুন্দর হয়। ক্যাপিটালাইজ বলতে পূর্ণ সুবিধা গ্রহণ বোঝায়, ঠিক আছে? যেমন এর সিনোনিমস হতে পারে এক্সপ্লয়েট। এক্সপ্লয়েট বলতে কিন্তু সবসময় শোষণ করা এরকম বোঝায় না, মাঝে মাঝে পূর্ণ সুবিধা গ্রহণ করা সেটাও বোঝায়, লাভের জন্য ব্যবহার করা এটাও বোঝায়, ঠিক আছে? ইউটিলাইজ করা মানে সদ্ব্যবহার করা আর কি। বেনিফিটেড ফ্রম, লিভারেজ, মেক দ্য মোস্ট অফ, ঠিক আছে? কমপ্লায়েন্স মানে হচ্ছে অনুগমন, মিল, মান্যতা, ঠিক আছে? কমপ্লায়েন্স মানে মানে কারোর কোনো একটা নিয়মকে আমরা মেনে চলি না, মানে অবলাইং সামথিং এরকম কিছু আর কি। অবিডিয়েন্স থাকে না, যে নিয়ম মেনে চলে, ঠিক অনেকটা এরকম কমপ্লায়েন্স। তো কমপ্লায়েন্স এর সিনোনিমস হচ্ছে অ্যাডহিয়ারেন্স বা অবিডিয়েন্স, এই তো অবিডিয়েন্স চলে আসছে। কনফর্মিটি, তারপর হচ্ছে অ্যাকুইজেন্স, তারপর হচ্ছে অবজারভেন্স, ঠিক আছে? এগুলো হচ্ছে কমপ্লায়েন্স এর সিনোনিমস। লিভারেজিং মানে সদ্ব্যবহার করা, ব্যবহার করা, কাজে লাগানো। ইউটিলাইজিং করা, এক্সপ্লয়েটিং করা। ক্যাপিটালাইজিং একটু আগে শিখে আসলাম, টেকিং অ্যাডভান্টেজ অফ। হার্নেসিং, ঠিক আছে? হার্নেসিং ও লিভারেজিং এর সিনোনিমস। এবার আছে সলিডিফাই। সলিডিফাই মানে দৃঢ়, দৃঢ় করা। কোন একটা জিনিসের ভিত্তি যখন দৃঢ় করি না, সলিডিফাই বলি। মজবুত করা, শক্তিশালী করা। স্ট্রেংথেন, রিইনফোর্স, ফর্টিফাই, ঠিক আছে? সিমেন্ট, কনফার্ম। এগুলো হচ্ছে সলিডিফাইড সিনোনিমস। এবার আসি ইনঅ্যাডভার্টেন্টলি। ইনঅ্যাডভার্টেন্টলি মানে কি? অ্যাডভান্টেন্টলি মানে হচ্ছে, দেখেন, অ্যাডভার্টেন্টলি মানে হচ্ছে ইচ্ছাকৃতভাবে, আর ইনঅ্যাডভার্টেন্টলি মানে হচ্ছে অনিচ্ছাকৃতভাবে বা অজান্তে, অবহেলায়, ঠিক আছে? অ্যাক্সিডেন্টালি যখন কিছু হয়, বা আনইনটেনশনালি। ইন্টেনশনালি মানে ইচ্ছাকৃতভাবে, আনইনটেনশনালি মানে কি অনিচ্ছাগতভাবে। মিস্টেকেনলি, আনকনসাসলি মানে অবচেতন ভাবে, মানে আমি জানতাম না এরকম ভাবে হয়ে গেছে। তারপর হচ্ছে ইনভলেন্টারি। ভলেন্টারি মানে কি ইচ্ছাগতভাবে, আর ইনভলেন্টারি মানে কি রেয়ারলি মানে কি অনিচ্ছায় আর কি, ঠিক আছে? অনিচ্ছাকৃতভাবে। তো এবার আমরা বাকি লাইনগুলো একটু একটু করে দেখে আসি, কারণ আমরা তো বাংলাদেশের কি কি সুবিধা প্রসপেক্ট তা তো বলেই দিলাম। তো আমি জাস্ট লাইনগুলো একটু ফোকাস করি, বেশি নেই, অল্প একটু আছে। তো যাই হোক, দেখি। Okay. While US tariffs on Canada, Mexico, and China have created opportunities for Bangladesh, the country must address several challenges to fully capitalize, মানে সম্পূর্ণ সদ্ব্যবহার যাতে আমরা করতে পারি, ঠিক আছে? Such as port congestion. Congestion মানে, আচ্ছা, congestion ওয়ার্ডটা এখানে লেখি নেই, হার্ডেল ওয়ার্ডটাও লেখি নাই। আচ্ছা, কনজেশন মানে বোঝায় যে খুব ঘন যখন জ্যাম লেগে যায় না, বা মনে করেন খুব বেশি উ খুব বেশি ঘন বসতি এরকম বোঝায় কনজেশন। মানে খুব জটলা পেকে আছে। তো দেখেন সাচেস পোর্ট কনজেশন, আমাদের যে পোর্ট গুলো থাকে না, আমাদের চিটাগাং পোর্ট বলি, এই পোর্টে মালামাল ট্রান্সফার করব, অনেক বেশি এদিকে জমাট বেঁধে থাকে মালামাল। তো এত বেশি মালামাল থাকলে তো আসলে পোর্টে ঝামেলা, রপ্তানি করতে অসুবিধা, তাই না? অ্যান্ড ইনএডিকুয়েট ট্রান্সপোর্টেশন নেটওয়ার্ক, আমাদের ট্রান্সপোর্টেশন নেটওয়ার্ক কত ভালো না, আমাদের পাকা সড়ক রাস্তাঘাট মালয়েশিয়ার তুলনায় অনেক কম। আমি একটা ভিডিওতে বলেছি মালয়েশিয়ার তুলনায় আমাদের অনেক কম পাকা সড়ক রাস্তাঘাট, দুর্নীতি বেশি। এই সবগুলো মিলিয়ে কিন্তু আসলে আমাদের এফডিআইটা কম আসে, ঠিক আছে? তো যাই হোক, রিমেইন সিগনিফিকেন্ট হার্ডেল, একটা বিশাল বাধা। হার্ডেল মানে বাধা বোঝায়। এটাই আসলে একটা তাৎপর্যপূর্ণ বাধা। আচ্ছা, টু সাস্টেইন its export growth, Bangladesh should focus on innovation. বাংলাদেশকে আসলে ইনোভেশনে ফোকাস করতে হবে, ভ্যালু এডিশন এন্ড কমপ্লায়েন্স উইথ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড গুলো আছে না, যে মানগুলো আছে না, মানদণ্ডগুলো, সেই মানদণ্ডগুলোকে মেনে চলতে হবে আমাদেরকে। আমরা সেই মানদণ্ড যাতে মেনে চলি, কমপ্লেক্স মানে মেনে চলা আর কি, ঠিক আছে? ওয়েজ মানে হচ্ছে মজুরি, ঠিক আছে? তো এটা হচ্ছে মজুরির কথা বলছে এখানে, যে মজুরি বৃদ্ধি পায় আর কি। যাই হোক, এবার এখানে চলে আসি। বাই লিভারেজিং ইটস কস্ট অ্যাডভান্টেজ, এক্সপান্ডিং ইটস ম্যানুফ্যাকচারিং ক্যাপাবিলিটিস,
and addressing structural challenges, Bangladesh can solidify its position. মানে বাংলাদেশ কি করতে পারে? বাংলাদেশের যদি এই কস্ট অ্যাডভান্টেজটাকে মানে সদ্ব্যবহার করতে পারে, ঠিক আছে? বা বাংলাদেশ যদি তার ম্যানুফ্যাকচারিং যে ক্যাপাবিলিটি, মানে আমরা যে ম্যানুফ্যাকচারিং তো বুঝি, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি যে ক্যাপাবিলিটি, এটাকে যদি আরো বেশি বাড়াতে পারে, তাহলে কি হবে? দেখা যাবে কি, এবং স্ট্রাকচারাল যে চ্যালেঞ্জ গুলো আছে এগুলাকে আসলে ফোকাস করতে পারে, এগুলাকে অ্যাড্রেস করতে পারে, এগুলাকে আসলে বাছাই করতে পারে, যাচাই করতে পারে যে এই সমস্যাগুলো আমাকে আছে নির্ণয় করা, অ্যাড্রেস করা। এগুলোকে অ্যাড্রেস করে যদি সমাধান করতে পারে, তাহলে বাংলাদেশ কি করতে পারে? একটা স্ট্রং বেস তৈরি করতে পারবে, সলিডিফাই তার একটা পজিশন গড়ে তুলতে পারবে, ঠিক আছে? ওকে। আর দেখি লাস্ট লাইনটা, ইন দ্য এন্ড, সবশেষে, উই ক্যান এক্সপেক্ট দ্যাট দ্য ইম্প্যাক্ট অফ ইউএস ট্যারিফ হ্যাজ inadvertently boosted বাংলাদেশ এক্সপোর্ট। আমি যাই বলি না কেন, ইউএস কিন্তু ইচ্ছাকৃতভাবে করে নাই যে বাংলাদেশকে বাঁচাতে হবে এই জন্য আমরা ট্যারিফ গুলা দিব। ইউএস এর এই ট্যারিফটা আসলে অনিচ্ছাকৃতভাবে বা অজান্তেই বাংলাদেশের জন্য কিন্তু একটা সুযোগ হয়ে দাঁড়িয়েছে, বাংলাদেশের এক্সপোর্টকে বুস্ট করতেছে, খুব ত্বরান্বিত করতেছে, তাই না? তো বাংলাদেশের উচিত হবে একটা স্ট্র্যাটেজিক এরকম প্ল্যান করে এই সুযোগটা সম্পূর্ণ নেয়া। তো আজকে এই প্রতিবেদনটাই ছিল, আমরা বেশ কিছু ওয়ার্ড জানলাম। তো সব সময় নিয়ে শোনার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।